সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ অনলাইনের ক্লাসের পক্ষ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বাংলা প্রথম পত্র বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা এই পাঠটি আজকে আলোচনা করব। এখানে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি সম্পর্কে আমরা জানব। দেখো, লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। সে 25শে বৈশাখ 1268 সালে অর্থাৎ 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি। এই লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সে দেখা যাচ্ছে কি বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা কিন্তু সে লাভ করেনি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর ব্যক্তি। দেখা যাচ্ছে প্রকৃত অর্থে সে অসামান্য প্রতিভাধর ব্যক্তি ছিল। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে, অর্থাৎ ছোট অবস্থায় তার কবি প্রতিভার উন্মেষ ঘটল। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। তাহলে দেখা যাচ্ছে মাত্র 15 বছর যখন তার বয়স, তখন তার এই বনফুল কাব্য প্রকাশিত হয়। এই সাহিত্য সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করল। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যের সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। শুধু তিনি নিজ দেশ নয়, বিশ্ব দরবারে সে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। তাহলে দেখা যাচ্ছে কত গুণ। একাধারে কি কি? সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। এত গুণ তার। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, কণিকা, বলকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্ত কবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সাল অর্থাৎ 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি এই রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাহলে এতক্ষণ ধরে আমরা এই লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। এইবার একটু আমরা আলোচনা করব শব্দ অর্থ টিকা নিয়ে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে রায় বাহাদুর ব্রিটিশ আমলের সরকারি খেতাব, রাজার মতো সম্ভ্রান্ত ও প্রতাপশালী ব্যক্তি। তুমুল, প্রবল, গুরুতর, ভয়ানক। এখানে তুমুল বলতে আমরা কি কি বুঝলাম? প্রবল, গুরুতর, ভয়ানক। অনুরাগ, আসক্তি, প্রীতি, সোহাগ, মমতা। নিত্য ক্রিয়া, অর্থাৎ নিত্য ক্রিয়া বলতে আমরা কি বুঝি? দৈনন্দিন কর্ম, অর্থাৎ প্রতিদিনের কাজ। আক্রোশ, বিদ্বেষ, ক্রোধ। সরসজ্জা, সরসজ্জা মানে কি? মৃত্যুসজ্জা। বন্দোবস্ত, ব্যবস্থা, আয়োজন। এখন পাঠ পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে দেনা পাওনা গল্পটি সংকলিত হয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে এই দেনা পাওনা গল্পটি সংকলিত হয়েছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের রামসুন্দর 5 পুত্র এবং 1 কন্যার জনক। আদরের কন্যার প্রতাপশালী রায় বাহাদুরের একমাত্র পুত্রের সঙ্গে বিয়ে দেয়া। বিয়ের সময় পাত্রের পিতা রায় বাহাদুর 10,000 টাকা নগদ সহ অন্যান্য সামগ্রিক বিয়ের যৌতুক হিসেবে দাবি করে। কন্যার বাপ রাজি হন। বিয়ের সময় নগদ অর্থ বাকি পড়ে যায়। শুরু হয় পিতা ও কন্যার উপর মানসিক নির্যাতন। কন্যার বাপ কিন্তু দেখা গেল যে যৌতুকের দাবিতে রাজি হলো, শেষ পর্যন্ত সে যৌতুক দিতে পারেনি, যার পরিবর্তে কন্যার উপর শুরু হয় মানসিক নির্যাতন। নিরুপমার আত্মবিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় আমাদের সমাজের এই ভয়াবহ ব্যাধির কাহিনী। দেনা পাওনা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সংবেদনশীল দৃষ্টিভঙ্গিতে সমাজে প্রচলিত যৌতুক প্রথার মর্মান্তিক রূপ উপস্থাপন করেছেন। যৌতুক প্রথার বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও ভিন্ন মত গড়ে তুলতে গল্পটি সহায়ক। আজ এই পর্যন্ত। পরবর্তী পাঠে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।